ঘুষ দেওয়ার মামলায় দোষী হয়েও নিঃশর্ত মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালতের ঐতিহাসিক রায়, দণ্ডিত অপরাধী হিসেবে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে। এবং অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে সুইডেন। আবেদনকারীদের তথ্য কয়েক দফা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা বিরোধীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 11 জন। ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। জড়িত সন্দেহে অন্তত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। বৃষ্টির প্রার্থনায় বাংলাদেশি কমিউনিটির মসজিদে হয়েছে বিশেষ মোনাজাত। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের জনজীবন। তুষারপাতের কবলে পড়ে বাতিল হয়ে গেছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এ মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। কুয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। একই দশা দেশটির উত্তর প্রদেশেরও। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 14 জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। ভোরের আলো ফুটলেও আশপাশের কিছু দেখতে পাওয়া যায়, এমনকি ঘন কুয়াশায় দুহাত দূরের কিছুও দেখা যায় না। এমন দশা ভারতের রাজধানী নয়াদিল্লির। শীতের প্রকোপে তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে রাজপথ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। কুয়াশার জন্য গাড়ি চালানোর সময় কিছুই দেখা যায় না। এত ঠান্ডায় মানুষ বেড়াতে পছন্দ করে না, তাই আমি যথেষ্ট যাত্রীও পাচ্ছি না। কনকনে ঠান্ডায় বেশ দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। রাস্তাঘাটে চলাচলের সমস্যা তো হচ্ছেই, অনেকের আবার সর্দি কাশি জ্বরের মতো রোগ লেগেই আছে। তবে তীব্র শীতেও সৃষ্টিকর্তার প্রতি নিজেদের ভক্তি প্রদর্শন করতে ভুলছেন না অনেকে। এখানে খুবই ঠান্ডা, কিন্তু আমি প্রতিদিন গঙ্গায় ডুব দেই, তাই আমার অভ্যাস আছে। পর্যটকেরাও বিপাকে পড়েছেন এই পরিস্থিতিতে। তাজমহল দেখতে এসেছিলাম, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমরা পরে আবার আসবো দেখার জন্য, এখন দেখা সম্ভব নয়। আবহাওয়া দফতর বলছে আরো বেশ কয়েকদিন পরিস্থিতি এমনই থাকবে। তবে 14 তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার আশা রয়েছে বলে জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার দেশটির বেশ কিছু অঞ্চলে ব্যাহত হয় ট্রেন চলাচল। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। ব্যক্তিগত যানবাহনগুলো বরফে ঢেকে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয়রা। রাস্তাঘাটে যাচ করছে স্থানীয় প্রশাসন। এদিকে গেল 2 বছরের মধ্যে প্রথমবারের মতো নাগোয়া শহরে তুষারপাতের দেখা পেয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিলেন মার্কিন আদালত। নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক। 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মার-এ-লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। দণ্ড ঘোষণার সময় বিচারক মার্চান বলেন, এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনোই এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায় তা হলো শর্তহীন মুক্তি। এই পদক্ষেপে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। আইনজ্ঞরা বলছেন, পর্ণ তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ এনেছেন জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের সব দেশকে এক থাকার আহ্বান জানান তিনি। পানামা খালের নিয়ন্ত্রণ, গ্রিনল্যান্ড দখল কিংবা কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের সম্প্রসারণ নীতি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে অঞ্চলগুলোর বাসিন্দারা। এরই মধ্যে গ্রিনল্যান্ড হস্তান্তরে ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলো। ট্রাম্পের এ ধরনের আচরণ ইউরোপকে বিভক্ত করার চেষ্টা হিসেবে দেখছেন জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হেইবেক। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথম মেয়াদে আলাদাভাবে দেশগুলোর সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ঐক্যকে বিভক্ত করার চেষ্টা করেন বলেও অভিযোগ হেইবেকের। বলেন, আবারও সেই প্রচেষ্টা পুনরাবৃত্তি করতে পারেন ট্রাম্প। এ অবস্থায় ইউরোপের সব দেশকে এক থাকার আহ্বান জানান জার্মান ভাইস চ্যান্সেলর। এর আগে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি প্রত্যাহার না করায় ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জার্মানি। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশই হোক না কেন। তিনি আরও বলেন, জার্মানিকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং আটলান্টিক মহাসাগর উপকূলীয় দেশগুলোর সম্পর্ক। গত মঙ্গলবার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। জবাবে ড্যানিশ প্রশাসন জানায়, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেওয়া সম্ভব নয়। তবে গ্রিনল্যান্ড কখনো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলে সেক্ষেত্রে দেশটির জনগণই যুক্তরাষ্ট্রের অংশ হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পুতিন বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদারে কিয়েভকে আরও $200 কোটি সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা, এমন কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্রের অভিযোগ, ক্ষমতার শেষ সময়ে এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন। রাশিয়া ইউক্রেন হামলা পাল্টা হামলার মধ্যেই আবারও কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা। এ দফায় ইউক্রেন $200 কোটি অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসন থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলেছে মস্কো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি খারাপ ধারা রেখে যাচ্ছেন। পেসকভ আরও বলেন, ক্ষমতার শেষ সময়ে এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন। 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ট্রাম্প। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য দেয় বিবিসি। এতে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। বৈঠকে বসার বিষয়ে কোনো শর্তও দেয়নি মস্কো। কাকলি আখতার, সময় সংবাদ। অভ্যন্তরীণ আন্দোলন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। শুক্রবার তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশটির আইনসভায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পরে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদুরো। অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের দিনটিকে বিশ্বযুদ্ধে রূপ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে কোনো বাধা ছাড়াই শপথ নিতে পারার বিষয়টিকে ভেনেজুয়েলার শান্তি ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয় বলে উল্লেখ করেন মাদুরো। ভোট কারচুপির অভিযোগে বিরোধী দল, দেশটির জনগণ ও বিশ্ব নেতাদের তোপের মুখে ছিলেন নিকোলাস মাদুরো। তেহরান থেকে ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজিরানি জানান, জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাকরানে রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বলে জানান মুহাজিরানি। এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে বলেও জানান তিনি। যদিও এরই মধ্যে রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। কেউ কেউ বিষয়টিকে অবাস্তব বলছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন মহাসনদে বসার আগেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বিস্তৃত করতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড অধিগ্রহণ, পানামা খাল পুনরুদ্ধার এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় কূটনৈতিকভাবে তো বটেই, রাজনীতিতেও শোরগোল শুরু হয়ে গেছে। তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপ্রধানরাও। কেন গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প? কি আছে এই অঞ্চলটিতে? বিস্তারিত রিপোর্টে। শুরুতেই বলে নেই, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ক্ষমতার প্রথম মেয়াদে 2019 সালে কৌশলগত অবস্থান এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কেনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ে ট্রাম্পের এ ধরনের আগ্রহকে তৎকালীন ডেনিশ প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসন অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে দেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবারও গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের। সম্প্রতি ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সারা বিশ্বে জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ নেওয়া অতি প্রয়োজনীয় বিষয়। ট্রাম্পের এমন ঘোষণার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ মুতে এগে দেয়। বলেন, গ্রিনল্যান্ড তাদের বিক্রয়ের জন্য নয় এবং কখনোই বিক্রয়ের জন্য থাকবে না। গ্রিনল্যান্ডের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামকে হারাতে দেবে না। ড্যানিশ কর্মকর্তাদের বক্তব্যেও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি দেখা গেছে। ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসনও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। বরফে ঢাকা আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে 50,000-এর বেশি মানুষের বসবাস। স্বর্ণ, রূপা, তামা এবং তেল সহ প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ
এই গ্রিনল্যান্ড অঞ্চলটি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে যাওয়া, খনিজ সম্পদের প্রাচুর্য, ইউরোপ, উত্তর আমেরিকা এবং আর্কটিক অঞ্চলের মধ্যে কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সহ বৃহৎ শক্তিগুলোর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ শিপিং রুট পানামা খালের নিয়ন্ত্রণ নেয়া ট্রাম্পের অন্যতম আরেকটি আগ্রহ। যুক্তরাষ্ট্রে নির্মাণ করা এই খালটি সদ্য প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত একটি চুক্তির পর 1999 সালে পানামার কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মার্কিন জাহাজে পানামা কর্তৃপক্ষের আদায় করা অর্থকে অনেক বেশি ও অযৌক্তিক উল্লেখ করে খালটি ফেরত দেওয়ার দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন, পানামা খাল যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের প্রশ্ন ছাড়া যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে। পানামাকে নৈতিক ও আইনি বাধ্যবাধকতা পূরণ করার তাগাদা দিয়ে তা না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর পরপরই পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো দৃঢ়তার সঙ্গে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে জানান, পানামা খালের প্রতিটি বর্গমিটার এবং এর সংলগ্ন এলাকা পানামার অন্তর্গত এবং পানামারই থাকবে। খালের উপর চীনের প্রভাব রয়েছে বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন সেটাকেও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেন মোলিনো। বিশ্বব্যাপী অল্প সময়ে বাণিজ্যের অন্যতম সহজ রুট এই পানামা। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করা 82 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম জলপথটির কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় না, যে কারণে দিন দিন এর গ্রহণযোগ্যতা ও গুরুত্ব বেড়েই চলেছে, যার নজর এড়ায়নি ডোনাল্ড ট্রাম্পেরও। কানাডা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য খুব একটা আনুষ্ঠানিক না হলেও এ নিয়ে কানাডার রাজনীতিতে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি মারে লাগোতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে নৈশভোজের পর ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে রসিকতা করেন। বলেন, কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে। পরে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রাম্প বলেন, তিনি মনে করেন কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে খুবই ভালো হবে। মূলত কানাডার পণ্যের উপর শুল্ক আরোপে হুমকির মধ্যেই এ ধরনের মন্তব্য করেন ট্রাম্প। এটিকে কেউ কেউ রসিকতা বলে উড়িয়ে দিলেও অনেকে আবার ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য হিসেবেই বিবেচনা করছেন। কানাডার কর্মকর্তারা এ ধরনের মন্তব্যকে তেমন একটা পাত্তা না দিলেও বিরোধী দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক নীতিকে 19 শতকের সম্প্রসারণবাদী নীতির সঙ্গে তুলনা করেছে CNN সহ বিভিন্ন গণমাধ্যম। এই নীতি ম্যানিফেস্ট ডেস্টিনি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের 19 শতকে আমেরিকান বসতি স্থাপনকারীরা উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে পশ্চিম দিকে প্রসারিত করে। ডোনাল্ড ট্রাম্প বিদেশি হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালালেও তার সাম্প্রতিক মন্তব্য ও কর্মকাণ্ড ভিন্ন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। বৈদেশিক নীতি উচ্চাকাঙ্ক্ষা নাকি তার ভিত্তিকে শক্তিশালী করার জন্য এ ধরনের মন্তব্য করছেন তা নিয়েও মতবিরোধ আছে। যদিও বিশ্ব নেতারা ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং পানামা সকলেই তাদের সার্বভৌমত্ব নিশ্চিতের আহ্বান জানিয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইডেনে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিল দেশটির সরকার। নাগরিকত্বের আবেদনকারীদের বিষয়ে আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। প্রবাসীরা বলছেন, এ ধরনের পদক্ষেপে হাজার হাজার অভিবাসীর দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে এবার অভিবাসন আইনে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান জোট সরকার। যারা দেশটির নাগরিকত্ব পেতে চান তাদের আবেদন আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার। ফলে যারা আগেই আবেদন করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবাইকে দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই রুল চেঞ্জ করার কারণে প্রত্যেকটা মানুষ আসলে এফেক্ট হচ্ছে। তো সুইডেন গভর্নমেন্ট এই জিনিসগুলো অনেক লেন্দি প্রসেস যদি করে তাহলে আমরা যারা এখানে যারা নাগরিক এখানে জব করতেছি, যারা আমরা সিটিজেনশিপে অ্যাপ্লাই করবো, এতে আসলে অনেক এফেক্ট করবে, প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। সুইডিশ সরকার নাগরিকত্ব আবেদনকারীদের জন্য কঠোর নিরাপত্তা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা পরিচয় ব্যবহারকারী বা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান বন্ধ করা। আমরা আসলে এমন একটি সিস্টেম চাই যা
একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে আবেদনকারীদের জন্য ব্যাপারটি সহজলভ্য হতে পারে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। তবে সুইডেনের অভিবাসন মন্ত্রী জানান, যেসব অভিবাসী সুইডিশ সরকারের নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন আগের নিয়মই হবে। গত বছর সুইডেনে প্রায় 60,000-এর বেশি অভিবাসী সুইডিশ নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া 80,000-এর বেশি অভিবাসী নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়। চিকিৎসা সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চীন। গণমাধ্যম জানায়, রোগ নির্ণয়ে এরই মধ্যে এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে রোগ নির্ণয় সম্ভব বলে জানান চিকিৎসকরা। শুরুতে রোগ নির্ণয় সফলতার কারণে ক্যান্সারের ঝুঁকিও অনেক কমছে বলে দাবি তাদের। বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। অন্যান্য সব খাতের মতো জটিল কঠিন রোগ নির্ণয়ে স্বাস্থ্য খাতেও অবদান রাখছে এই প্রযুক্তি। সম্প্রতি চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের তৈরি এআই ডায়াগনস্টিক পরীক্ষায়ও সাহায্য করছে। ফলে দেশটিতে পলিপ শনাক্তের হার বেড়েছে, পাশাপাশি কমেছে ক্যান্সারের ঝুঁকি। টেনসেন্টের এআই সহায়ক কোলোনোস্কোপি প্রযুক্তি চীনে মূলত মিং নামে পরিচিত। এই প্রযুক্তি ব্যবহার করে সেবা দেয়া হাসপাতালগুলোর একটি ওয়েনঝু সেন্ট্রাল হাসপাতাল, যেখানে রোগীদের ওপর এই প্রযুক্তি প্রয়োগ করছেন চিকিৎসকরা। আর সুফল পাওয়ায় রোগীদের কাছে এটির গ্রহণযোগ্যতাও বাড়ছে। চীনের সেন্ট্রাল হাসপাতালে এআই প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসার সুবিধার বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডাক্তার প্যানজি। এআই প্রযুক্তি ব্যবহারের ফলে রোগ নির্ণয় ও সেবাদান আরও সহজ করে তুলেছে বলে মনে করছেন এই চিকিৎসক। এআই প্রযুক্তি ব্যবহারের ফলে রোগ শনাক্তের পর এটা সংকেত দেয়, যেমনটা ডান পাশে স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট পলিপ শনাক্ত হয়েছে, যেটা ফ্রেমে রেখে আরো কাছ থেকে দেখার জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে রোগীর ডাটা বিশ্লেষণ করে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রচলিত পদ্ধতির থেকে এআই প্রযুক্তি ব্যবহারে কম সময়ে সঠিকভাবে রোগ শনাক্ত করা যায়। এমনকি রোগীর দেহে বাইরে থেকে কিছু প্রতিস্থাপনের ক্ষেত্রেও চিকিৎসকদের চেয়ে খুব সহজে করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে এটা নির্ভুল তথ্য দেয় বলেও দাবি তাদের। এআই অতি সূক্ষ্ম কাজও সম্পাদন করতে পারে। প্রতিটি হাসপাতালের চিকিৎসকই এই প্রযুক্তি ব্যবহার করে তাদের কাজকে আরো সহজ করে তুলতে পারবে বলে আমি মনে করি, যার মাধ্যমে রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সেবাও দেওয়া সম্ভব। গত বছর বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত হাসপাতাল চালু করে চীন। শুধু চীনেই নয়, স্বাস্থ্য খাতে এই প্রযুক্তি একসময় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা বিশ্লেষকদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড নামে অভিজাত পোশাকের প্রদর্শনী। ঐতিহাসিক সময়কাল এবং সংস্কৃতিকে তুলে ধরা ডলচে অ্যান্ড গাবানার এই বিশেষ প্রদর্শনী চলবে আগামী 31শে মার্চ পর্যন্ত। রানীর মুকুট থেকে শুরু করে পোশাক, জুতা সাজানো রয়েছে কাচের ঘরে। এছাড়াও রয়েছে নানা নকশার ঐতিহাসিক সব পোশাক। সারিভাবে সাজানো রয়েছে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ঐতিহাসিক এবং অভিজাত পোশাক। প্রদর্শনীর নাম ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড। ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্যারিসের আগের যুগের ফ্যাশন। স্থানীয় সময় শুক্রবার ইতালিয়ান ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানা ফ্রান্সের প্যারিসে তাদের এই নতুন প্রদর্শনী শুরু করেছে। আইকনিক গ্র্যান্ড প্যালেসে এই ভিন্নধর্মী প্রদর্শনীটির আয়োজন করা হয়, যেখানে 200টি মূল নকশা প্রদর্শনী করা হয়েছে। অতীত ও বর্তমান সংগ্রহকে একত্রিত করে বিশেষ পোশাক বাছাই করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই মুহূর্তটি ডলচে অ্যান্ড গাবানার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্যারিসে এটি তাদের প্রথম প্রদর্শনী। তারা সবসময় ইতালি, মিলান বা তাদের সংগ্রহ দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন স্থান যেমন ফ্লোরেন্স, ভেনিস বা পালেরমোতে প্রদর্শনী করে থাকে। প্যারিসের এই ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড প্রদর্শনীটি আগামী 31 মার্চ পর্যন্ত চলবে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।